হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভারতীয় শিক্ষার ইতিহাস থেকে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন নিয়ে আলোচনা করব। এই টপিকটি ক্লাস 11 ও গ্র্যাজুয়েশনে রয়েছে। চার্টার অ্যাক্ট 1813 সনদ আইন সম্পর্কে বলতে গেলে দেখা যায় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল। এই সাম্রাজ্য ছিল মূলত বাণিজ্যিক সাম্রাজ্য। এখানে ভারতীয়দের জন্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোম্পানি কোনো রকম নৈতিক দায় দায়িত্বকে স্বীকার করতেন না। এদেশের শিক্ষা বিস্তারের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতি বা সরকারি নীতি কিছুই ছিল না। এরপর 1813 খ্রিস্টাব্দে কোম্পানি সনদ আইন পার্লামেন্টে উপস্থাপন করে। ভারতীয় জনমতের চাপে 43 নম্বর ধারায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন শর্তগুলি লিপিবদ্ধ করতে এক প্রকার বাধ্য হয়েছিল। এই ধারার দুটি অংশ ছিল। প্রথম অংশে কি ছিল? প্রথম অংশে বলা হয় ভারতে সাহিত্যের পুনরুজ্জীবন, উন্নতি সাধন ও ভারতীয় পণ্ডিতদের উৎসাহ প্রদান। ভারতের যে সাহিত্য, ভাষা সাহিত্য ছিল তার পুনরুজ্জীবন, পুনরায় আবার তাকে জাগিয়ে তোলা, উন্নতি সাধন, উন্নত করতে হবে এবং ভারতীয় যে পণ্ডিতরা ছিল তাদের বিভিন্নভাবে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশ, এবার দ্বিতীয় অংশে কি ছিল? ভারতবাসীদের জন্য বিজ্ঞান শিক্ষা প্রবর্তন কল্পে সব রকম খরচ মিটিয়ে বার্ষিক অতিরিক্ত 1 লক্ষ টাকা খরচ করবে কোম্পানি। সনদ আইন প্রবর্তিত হওয়ার ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল তা সত্যি ভারতীয় শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার এই গুরুত্বপূর্ণ দিকগুলি কি কি ছিল সেগুলো একটু আলোচনা করি। 1813 সালের সনদ আইনে মিশনারিদের ধর্মপ্রচার, শিক্ষা বিস্তারের ব্যাপারে অনেকটা স্বাধীনতা প্রদান করা হয়েছিল, স্বাধীনতা দেওয়া হয়েছিল, যার ফলে তারা ভারতে বিভিন্ন পুস্তক রচনা, নারী শিক্ষার বিস্তার, আশ্রম প্রতিষ্ঠা, যেখানে অনাথরা পড়াশোনা করতে পারবে, ইত্যাদি কাজকর্ম করতে সক্ষম হয়েছিল। এর যদি একটা পয়েন্ট সুন্দর করে লিখতে হয় তাহলে কি লেখা যেতে পারে? মিশনারিদের স্বাধীনতা। তারপরের গুরুত্ব, এই সনদ আইনে ভারতবাসীর শিক্ষার দায়িত্ব পুরোপুরিভাবে রাষ্ট্র তথা তৎকালীন ভারত সরকার বা ভারত শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ন্যস্ত হয়েছিল। সেই সময় যে তৎকালীন সরকার ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার উপর ন্যস্ত হয়েছিল ভারতীয় শিক্ষার দায় দায়িত্ব। এটার পয়েন্ট হতে পারে শিক্ষার দায়িত্বে শাসক কোম্পানি। তারপরে কি গুরুত্ব রয়েছে? এই আইনকে ভারতে সরকারিভাবে শিক্ষা বিস্তারের একটি প্রথম পদক্ষেপও বলা যেতে পারে, কারণ এর আগে কোনো ধরনের সরকারি নীতি যেহেতু ছিল না, তাই এর পয়েন্ট কি হতে পারে? এর পয়েন্ট শিক্ষা বিস্তারের প্রথম পদক্ষেপকে সনদ আইন। এর পরের গুরুত্ব, 1813 সালে সনদ আইন ভারতে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষা বিস্তারের পথকে কি করেছিল? সুগম করেছিল। 1813 সালের সনদ আইন ভারতবর্ষে ইউরোপীয় বা পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞান, উন্নত জ্ঞান বিজ্ঞান, সেটার চর্চার সুযোগ হয়েছিল ভারতের জন্য। এটার পয়েন্ট হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার বিস্তার। তারপরে তারপরে সনদ আইনের বিখ্যাত 43 নং ধারা। সনদ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 43 নং ধারা। এই ধারায় ভারতের জনশিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়, যা ভাষা সাহিত্যের ব্যাপারে ব্যয় করতে হবে। এই যে অতিরিক্ত 1 লক্ষ টাকার কথা বলা হয়েছে তা অধিকাংশ ক্ষেত্রে তা ব্যয় করতে হবে ভাষা শিক্ষার উন্নতির ব্যাপারে বা ভাষা সাহিত্যের ক্ষেত্রে।
এটার কি পয়েন্ট হতে পারে? ভাষা সাহিত্যের জন্য অর্থ ব্যয়। এর পরের গুরুত্ব কি? এর পরের গুরুত্ব হলো এই সনদ আইনে পরোক্ষভাবে বেসরকারি উদ্যোগগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে পরাধীন ভারতে এত সরকারি সুযোগ সুবিধা ছিল না, সেই সময় তো ছিলই না। তো কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তি বা জমিদার যারা ছিলেন তাদের তত্ত্বাবধানে কিছু বা সাহায্যে কিছু স্কুল পরিচালিত হতো, যা বেসরকারি স্কুল, এর কোনো সরকারি সিলমোহর ছিল না। তো সেগুলিকে তারা বলেছে আচ্ছা ঠিক আছে, তোমরা এই স্কুলগুলো চালাচ্ছ, চালাও, আমাদের কোনো আপত্তি নেই। বা তৎকালীন যদি কোনো কেউ কিছু সাহায্য করতো সেভাবেই চলতো। এবার এগুলোকে তারা স্বীকৃতি দিয়েছিল, চলছে চলুক। তাহলে এটার কি পয়েন্ট হতে পারে? বেসরকারি উদ্যোগকে স্বীকৃতি প্রদান। এর পরের গুরুত্ব কি হতে পারে? 1813 সালের সনদ আইন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে এক যুগের অবসান ঘটিয়ে একটি আধুনিক যুগের সূত্রপাত ঘটিয়েছে। এক যুগ এখানে পুরনো যুগ এবং আধুনিক যুগ। তার মানে পুরনো যুগে এখানে কি বলা হয়েছে? ভারতের শিক্ষার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি ছিল না, কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। 1813 সালের পরে একটি সুনির্দিষ্ট লিখিত নিয়ম শুরু হয়। তার মানে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল বা নতুন যুগের সূচনা হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় শিক্ষায় আর্থিক সাহায্য এবং সরকারিকরণ একটি বড় বিষয়, সত্যি একটি বড় বিষয়। এর কি পয়েন্ট হতে পারে? আধুনিক যুগের সূত্রপাত। তার মানে আমাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে লিখিতভাবে আধুনিক যুগ বা মডার্ন সিভিলাইজেশন শুরু হয় আমাদের জন্য, ভারতীয়দের জন্য 1813 সালের পরের থেকে। এর পরের গুরুত্ব রয়েছে 1813 সালের পর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। তাদের সুবিধার্থেই বলা যেতে পারে, তবে ভারতীয়দের জন্য ভালো, কারণ ইংরেজি ভাষা হচ্ছে বিশ্বের সংযোগের মাধ্যম, যা সত্যি উন্নতিকর। এটার কি পয়েন্ট হতে পারে? এটার পয়েন্ট হতে পারে ইংরেজি ভাষার স্বীকৃতি বা সরকারি স্বীকৃতি। এবার ভালো দিক থাকলে তার সমালোচনা হবেই, যে কোনো কাজের সমালোচক থাকবে এবং সমালোচনা হবে। সেই সমালোচনাগুলো একবার একটু দেখে নেওয়া যাক। ভারতীয় শিক্ষার বিস্তারে সনদ আইনের বিভিন্ন দিকের উন্নয়ন ঘটালেও এর কিছু খারাপ দিক বা সমালোচিত দিক রয়েছে। কি কি? এই আইনে সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নয়নের কথা বলতে পাশ্চাত্য না ভারতীয় সাহিত্য, কোন সাহিত্যর কথা বলা হয়েছে তা কিন্তু স্পষ্ট ছিল না। তার মানে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কি? স্পষ্টতার অভাব। ভারতীয় সাহিত্য না পাশ্চাত্য সাহিত্য, কোনটাকে উন্নত করতে হবে সেটা সুনির্দিষ্টভাবে কিছু বলা ছিল না। পরের সমালোচক দিক, ভারতীয় শিক্ষার উন্নতির জন্য পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার কথা বলা হয়েছে। এর ফলে বরাদ্দকৃত যে অর্থ, সেই সম্পূর্ণ অর্থটা প্রায় পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যয় হচ্ছিল। তার মানে অধিকাংশ অর্থ সেখানেই ব্যয় হচ্ছে। কোথায় ব্যয় হচ্ছে? জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। কোথাকার? পাশ্চাত্যের। আমাদের ভারতীয়দের জন্য বা ভারতীয় জ্ঞান বিজ্ঞানের জন্য বা ভারতীয় ভাষা সাহিত্যের জন্য যে অর্থ বরাদ্দ খুবই সংকীর্ণ হয়ে পড়েছিল। এবার পরের সমালোচক দিক, ভারতের ক্ষেত্রে ভারতীয় ভাষার তুলনায় ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব। যেহেতু ইংরেজরা শাসন করছে, তারা সরকার চালাচ্ছে, তাই তাদের ভাষাকেই তারা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল ভারতীয় শিক্ষার বা ভারতীয় ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব প্রদান। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।